মহামানব আসে, ওই মহামানব আসে। দিকে দিকে রোমাঞ্চ জাগে, মর্ত ঘুরে ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। ব্যক্ত হোক জীবনেরও জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নতুনেরে দিল ডাক 25শে বৈশাখ। প্রিয় শ্রোতা, গত 8ই মে 2015 ছিল রবীন্দ্রনাথের জন্মদিন, 154তম জন্মজয়ন্তী। আর তাই রেডিও বাংলা আইডলের আজকের পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে। আমন্ত্রণ আমাদের এই সাপ্তাহিক আয়োজনে। বরাবরের মতো থাকছে আলাপচারিতা আর আপনাদের পছন্দের কিছু গান। প্রথমবারের মতো যারা টিউন করছেন তারা আমাদের টিউন করুন 103.1 FM আর রেডিও বাংলা আইডলে সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণ। আপনাদের সাথে আগামী 1 ঘন্টা আছি আমি লুসি এবং আমি আছি রোজি। কবিগুরুর শুভ জন্মদিনে কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বাংলা সাহিত্যে এমন কোনো শাখা নেই যেখানে রবি ঠাকুরের সোনালী স্পর্শ পড়েনি। সেই কোন সুদূর অতীত থেকে রবীন্দ্রনাথ দেশ কাল সীমার বেড়াজাল অতিক্রম করে হয়ে উঠেছেন আন্তর্জাতিক। রবীন্দ্র জীবনের উৎসবিন্দু অত্যন্ত সহজ এবং সরল, সাবলীল এবং স্বচ্ছ। বলাই বাহুল্য, বাংলা 1268 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম হয় কবিগুরুর। কবির জীবনের উৎসমুখ যতটা সহজ, ততটা সহজ নয় তার প্রতিভার গতিময়তা। তিনি ছিলেন একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। একজন মানুষ কেমন করে তার অনুভূতি আর চিন্তাকে আমাদের প্রতিদিনের জীবনের অংশ করে দিলেন, তা নিয়ে খুঁটিনাটি আলাপে যাওয়ার আগে শ্রোতাবিন্দু চলুন আমরা শুনে আসি একটি গান। আমরা শুনবো একটি গান, রবীন্দ্রসঙ্গীত।
লাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর এতক্ষণ শুনছিলেন সামিনা চৌধুরীর কণ্ঠে তোমার খোলা হাওয়ায়। আশা করছি আপনারা সকলেই পছন্দ করেছেন গানটি। আসলে বলে রাখছি, আজকের অনুষ্ঠানটি রবীন্দ্রনাথকে ঘিরে, এবং আমরা যে গানগুলো বাছাই করেছি বেশিরভাগ গানই রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গাওয়া নয়। আমাদের এমন অনেক আধুনিক সঙ্গীত শিল্পী আছেন এবং ব্যান্ডের সঙ্গীত শিল্পী আছেন যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, রবীন্দ্রনাথের গানকে ভালোবাসেন এবং চেষ্টা করেছেন গানগুলোকে নিজেদের মতো করে গাওয়ার। আর 150 বছর পরে এসে রবীন্দ্রনাথের গান নিয়ে যে পরীক্ষামূলক বিষয়টি তারা করেছেন, আমরা চেষ্টা করেছি সেই গানগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা। লুসি আপা, আমি তাই মনে করি যে রবীন্দ্রনাথের গানগুলো আসলে যেহেতু আসলে অনেক দিন ধরে একই রকম ভাবে চলছে এবং হচ্ছে, সেখানে পরীক্ষা নিরীক্ষার সুযোগ তো অবশ্যই রয়েছে, এক্সপেরিমেন্টটা ভালো। তবে একটা জিনিস আমার কাছে সবসময় যেটা মনে হয় যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেন গানগুলো কখনো তার স্বরলিপিটা যেন পরিবর্তন না হয়ে যায়, সেরকম আলোচনা এবং সমালোচনা দুটোই আছে। হ্যাঁ হ্যাঁ, এবং গায়কিটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু রবীন্দ্রনাথের গায়কি একদম ধরনটাই ভিন্ন অন্য। আশা করছি শ্রোতারা সেটা বুঝবেন এবং শ্রোতাদের বলে দিলাম কেন আমরা গানগুলো বাছাই করেছি। আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ, সুতরাং আমরা রবীন্দ্রনাথকে কিভাবে দেখি কিংবা কি ফিল করি নিজেদের মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে, যখন আসলে আমরা নিজেরা যখন। আপনার জীবনে রবীন্দ্রনাথ আসলে কিভাবে এলো? আমার হচ্ছে যে রবীন্দ্রনাথ আসলে আমাদের বাসার কারণেই আমাদের সবার খুব প্রিয়। আমার বাবার মাথার কাছে সবসময় একটা সঞ্চিতা রাখা থাকতো, আমার বাবা সবসময় আমাদেরকে সঞ্চিতা থেকে পড়ে শোনাতো। আর রবি ঠাকুরকে মনে হয় আমরা সবাই খুব কমনলি চিনি আমাদের জাতীয় সঙ্গীতের কারণে। কিন্তু হয়েছে আমাদের ছোটবেলার, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, গল্প, তারপর ছোট গল্প, কবিতা, ছড়া। আর রবীন্দ্রনাথের ভাষা তো আসলে অনেক সহজ, বুঝতে কষ্ট হয় না, পাঠ্য বইতে ছিল। হ্যাঁ, হৃদয়গ্রাহী, যে কারণে আসলে কমিউনিকেট করাটা অনেক সহজ রবীন্দ্রনাথের সাথে। আমার কঠিন বিষয় আছে, কিন্তু সেটাও অনেক সহজ করে বলা। আসলে রবীন্দ্রনাথের তো এটা একটা অসাধারণ ক্ষমতা। রবীন্দ্রনাথের তো কথাই আছে, কঠিনের ভালোবাসিলাম। তো আসলে কঠিনকে ভালোবাসলে সেটা কঠিন থাকে না, সেটাই থাকে না, এটাই হয় সবসময়। কিন্তু আসলে আমাদের বাঙালির জীবনে, সেটা এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক, আমাদের নিত্যদিনের জীবনে কিন্তু রবীন্দ্রনাথ আষ্টে পৃষ্ঠে একদম জড়িয়ে গেছেন। সেটা পালা পার্বণ যাই হোক, অনুষ্ঠান হোক, যে কোনো সাহিত্য আলোচনা সমালোচনা, সব জায়গায় রবীন্দ্রনাথ উঠে আসেন। এমনকি আমাদের জাতীয় সঙ্গীত, দুটি দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথেরই লেখা। হ্যাঁ, আমাদের ভুটানের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথেরই লেখা। ও, 3টি দেশের। আপনি আমাকে কিন্তু নতুন একটা ইনফরমেশন দিয়েছেন। এটা এটা আমার জন্য আমিও ঘাটতে গিয়ে জেনেছি। এটা খুব আমার সেটা খুব সারপ্রাইজিং মনে হয়েছিল যে আরো একটা দেশের। তাহলে উনি একদম দেশকালের সীমা ছাড়িয়ে কোথায় চলে গেছেন। তো এটা একটা বড় ব্যাপার ছিল যে নোবেল প্রাপ্তির জন্যই যে কেবল রবীন্দ্রনাথ দেশকালের সীমা ছাড়িয়েছেন তা না, রবীন্দ্রনাথের ক্ষমতাই ছিল দেশকালের সীমানা অতিক্রমের। এবং রবীন্দ্রনাথ নিজে তো এত বড় জায়গায় পৌঁছতে রবীন্দ্রনাথকে নিজেরই অনেক বেশি কষ্ট করতে হয়েছে। যেমন আজকের যুগে যতটা সহজ অনুবাদটা, তখন সেটা ছিল না, তখন রবীন্দ্রনাথকে নিজে অনুবাদ করতে হয়েছে। তিনি নিজে অনুবাদ করেছেন এবং গীতাঞ্জলি অনুবাদে মনে হয় টি.এস. এলিয়ট সাহায্য করেছেন, যেটা যে
যেহেতু এটা কাব্যিক অনুবাদ, সেখানে কিন্তু অনেকেই বলেছেন যে রবীন্দ্রনাথের অনুবাদ অনেক অনেক ভালো। হ্যাঁ, যেহেতু উনি নিজেরটা নিজে করেছেন, সেখানে আসলে এটা মানে আশা করি যে অন্যদের চাইতে ভালো হবে, কারণ নিজের অভিব্যক্তিটা তো সবচেয়ে ভালো উনি নিজেই ধরা যায়। অন্যের হাতে ছেড়ে দিয়ে আসলে তিনি তার মতো চিন্তা করেন, সেই জায়গাটিতে থাকা যায় না। তো আমাদের যে অনুষ্ঠানগুলো হয় আসলে, আমাদের তো আসলে 12 মাসে 13 পূজার মতো অনেক অনেক অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই দেখা যায় যে রবীন্দ্রনাথের গান আমরা বাজাই, রবীন্দ্রনাথের গানের সাথে নাচ হয়, আমরা কবিতা পড়ি। তো আসলে রবীন্দ্রনাথ আমাদের উৎসব শুধু না, জীবনের প্রার্থনারও একটা অংশ। হ্যাঁ, আমাদের প্রার্থনা রবীন্দ্রনাথ মিশে থাকেন। আমাদের প্রার্থনা বৈশাখে ভাবুন যে আমরা বটতলায় একসাথে জড়ো হলাম, কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, ছায়ানটই কিন্তু সেখানে মূল বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। এবং এসো হে বৈশাখের মতো গান দিয়ে শুরু হয় আমাদের মানে একদম নতুন বছর। এবং সেখানে হয়তো মানে কবিতা পড়তে গেলে কেউ দাঁড়িয়ে পড়ছে, বৈশাখ ছাড়া কি বৈশাখ শুরু হয়? আসলে কখনোই শুরু হয়। কিংবা যখন এই বৈশাখের প্রভাতে যখন কেউ দাঁড়িয়ে পড়ে যে আজকে প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর, ওইটার যে মানে একটা থাকে, উত্তেজনা থাকে, সেটা আসলে আর কিছু তো হয় না। হ্যাঁ, সেটাই। আমরা ফিরবো আরো কথায় কি করে রবীন্দ্রনাথ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা শুনে আসি আরেকটি গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুখে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুখে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছাওয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী সন্ধ্যায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী সন্ধ্যায়, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায়। শিল্পী অর্ণবের কণ্ঠে এই গানটি শুনছেন রেডিও বাংলা আইডিলে, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণ। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন প্রতি বুধবার রাত 9:30 103.1 FM। শুনছেন লাইভ।
হ্যাঁ লুসি আপা, আমরা কোন আলোচনায় ছিলাম? আমরা রবীন্দ্রনাথ কি করে আমাদের জীবনের সাথে পুরোপুরি জড়িয়ে আছেন সেই আলোচনাতেই ছিলাম। তো শুধু বৈশাখের কথা বললাম, বৈশাখ বললেই হবে? বর্ষা না, আমাদের সমস্ত ঋতুগুলোতেই রবীন্দ্রনাথের প্রভাব আছে। হ্যাঁ, আমরা একটু করে বলি। বর্ষা একটা খুব ইম্পর্টেন্ট ঋতু রবীন্দ্রনাথের জীবনেও। হ্যাঁ, আবার বসন্ত খুব ইম্পর্টেন্ট। বর্ষার একটা ব্যাপার তো অবশ্যই আছে। বর্ষা নিয়েও রবীন্দ্রনাথের অনেকগুলো গান, প্রকৃতি পূজায় রবীন্দ্রনাথের অনেকগুলো গান আছে যেখানে বর্ষা একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ওই যে বাদল দিনের প্রথম কদম ফুল, এটা তো আছেই, শুরু হয় না আমাদের। না, এটা হবে না। সে কারণে আপনি দেখবেন যে আধুনিক কোন সিনেমার ভিতরেও যখন আসে, এমনকি এমন অনেক নাটকের রোমান্টিক দৃশ্যগুলোতেও এই গানটি উঠে আসে। আসলে বর্ষাকে পুরোপুরি বর্ণনা করতে গেলে যে চিত্রায়নটা দরকার হয়, যে অনুভূতি, যে প্রকাশটা, আমার মনে হয় এই গানগুলোতে খুব সহজে আসে। হ্যাঁ, এই গানগুলোতে এই ছবিটা খুব ভালো পাওয়া যায়। যে আজ এই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এই গানটিও অত্যন্ত জনপ্রিয়। আর যদি কবিতার কথাই বলি তাহলে যেমন আছে বৃষ্টি পড়ে টাপুটুপু নদে এলো বান, অথবা বর্ষামঙ্গল কবিতা। তো আমাদের মনকে কি বৃষ্টি জলে ভেজায়, তাই না? অবশ্যই। বাইরে কিন্তু বৃষ্টি না থাকলেও চলে, ঘরে শুধু গানগুলো বাজলেই হয়। যে রবীন্দ্রনাথের গানে কবিতাও আমরা অনেক সময় ভিজে যাই, যেটা আসলে ঠিক মানে যে বর্ষাটা নিজের ভেতরে হয়। হ্যাঁ, সেটাই। আর বৈশাখের কথা যখন বলছিলাম, যে আপনি মনে হয় পৃথিবী কবিতাটা পড়েছেন, তো পৃথিবী কবিতাটার মধ্যে উনি কিন্তু বৈশাখের চমৎকার বর্ণনা দিয়েছেন কিন্তু আবার ফাল্গুনের। যেমন ফাল্গুনের সময় যে গানটা, যেমন ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে, এই গানটি ছাড়া যেন হয় আসলে। হ্যাঁ, অথবা ওরে গৃহবাসী। হ্যাঁ, তারপর ফুলে ফুলে ঢলে ঢলে, কারণ এই সময় ফুলের মৌসুম, প্রচুর ফুল ফুটতে থাকে। আর বৈশাখের যে একটা রুদ্র রূপ, সেটার বর্ণনা কেবলমাত্র পৃথিবী কবিতায় গেলে আপনি দেখবেন যে ফাগুন কত নরম, কত রোমান্টিক একটা বিষয় নিয়ে আসে, স্নিগ্ধতার বিষয় নিয়ে আসে। সেই স্নিগ্ধতার বর্ণনা দিতে গিয়ে উনি আবার বৈশাখের বর্ণনা দিয়েছে। আমি একটু করে পড়ি ওটা। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেনু পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ। তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুঁড়ের চাল, শিকড় ছেঁড়া কয়েদির ডাকাতির মতো। খুবই চমৎকার। আসলে বৈশাখের সময় যখন প্রচন্ড ঝড় আসে, তখন মনে হচ্ছে চাল উড়ে যাচ্ছে সব, মানে বাতাসের যে একটা নৃত্য, মানে এই বর্ণনাটার মধ্যে বৈশাখের পুরো রূপটি কিন্তু উঠে আসে। হ্যাঁ, আসে। এরকম নানান ঋতুর যে গানগুলো আমরা দেখি কিংবা কবিতাগুলো আমরা দেখি, সেখানে নানাভাবে আসলে মানে বলা হচ্ছে গ্রীষ্মকেও, মানে গ্রীষ্মের একটা যে রূপ থাকে গ্রীষ্মের, সেই রূপটা খুব খরতা, খরা, একটা ওই তপনতাপে একটা ব্যাপার আছে কি রবীন্দ্রনাথের এই গানগুলোতে খুব পাওয়া যায়। কিন্তু এত সরল সাবলীল এবং স্নিগ্ধ সুরে কি করে রুক্ষতাকে বর্ণনা করা যায়, আমি এটা তো বুঝে পাই না। আপনি পেয়েছেন কিনা আমি জানি না। না, সত্যি রবীন্দ্রনাথের থই পাওয়া তো একটু কঠিন। রবীন্দ্রনাথের মধ্যে মানে খুব সহজে যাওয়া যায়, কিন্তু ধারণ করাটা একটু কঠিন হয়ে যায়, চট করে নেওয়া যায় না। সেটাই। কিন্তু অনেকেই কিন্তু ওই কবিতা পড়তে গেলেই বলেন যে ও কবিতা অনেক কঠিন জিনিস, ভাইরে কবিতা পড়া যাবে না। তো আসলে সত্যি কি কঠিন? রবীন্দ্রনাথের অনেক, আমরা কিন্তু সহজ পাঠের কথা বলতেই পারি। সহজপাঠটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা রবীন্দ্রনাথের। এইখান থেকে আসলে মানে এইখান থেকে যদি আমরা শুরু করি, সহজপাঠ থেকে যদি আমরা শুরু করি, তাহলে খুব সহজ কিন্তু রবীন্দ্রনাথের কবিতায় পৌঁছানো। হ্যাঁ, এগুলো দিয়ে আস্তে আস্তে যখন আমরা শুরু করি, বিশেষ করে ভাষা শিক্ষার ক্ষেত্রে উনি সহজপাঠটাকে এমন ভাবে ব্যবহার করেছেন, যেগুলো যুক্ত বর্ণ বা যুক্ত অক্ষরগুলো আছে, খুব সুন্দর কিছু ছড়া, ছোট ছোট ছড়া, ছোট ছোট গল্পের অংশ, কথোপকথন দিয়ে উনি কিন্তু শিক্ষা দিতে চেয়েছেন। যিনি পড়বেন, উনি কিন্তু একটা সময় যখন দেখবেন যে একটা শব্দ বা একটা যুক্তাক্ষরের বারবার করে ব্যবহার হচ্ছে একটা লেখায়, তখন কিন্তু উনার ওই জড়তাটা কেটে যায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সহজ পাঠের তো অনেকগুলো ছড়া, মজার অনেকগুলো ছড়া, মানে এটা মনে হয় শৈশবকে রঙিন করে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার। আমার সবসময় মনে হয় সহজ পাঠ যখন আমি এখন উল্টে দেখি মাঝে খুব ভালো লাগে পড়তে। সেরকম একটা ছড়া আমি একটু পড়ি। আচ্ছা, তাই? একটু পড়ে শোনান তাহলে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখ বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি করিতে করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে। আচ্ছা। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা,
চলিয়াছে দুদ্দার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি, পরে ধূপধাপ। আচ্ছা, আমি একটু বাকিটুকু পড়ে, আমার খুব ভালো লাগছে। দোকান বাজার সব উঠে আর নামে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে, হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালিতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে, এ কি পাগলামো। কি অদ্ভুত একটা ছড়া, তাই না? যেমন খুব মজার এইসব ছড়া। তবে এইসব ছড়ার প্রেরণা ছিলেন রবীন্দ্রনাথের নাতনি। আচ্ছা, রবীন্দ্রনাথ তার যতীন্দ্রনাথ ঠাকুরের যে কন্যা, তার জন্যই মূলত এই ছড়াগুলো লেখা। সহজপাঠেরই আরেকটা ছড়া আছে, খুব খুব পড়া হয় আমার মনে হয়, যে কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাবে, ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হব তারে কে করিবে মানা। এই ছড়াটা রবীন্দ্রনাথ নাকি প্রায়শই তার এই নাতনিকে বলতেন আর কি। এবং এইটা আমরা নানাভাবে আমি দেখেছি যে যখন ছড়া শেখায় মারা খুব ইউজ করে এই ছড়াটা, খুব কমন ছড়া যেটা। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের কিছুদিন আগে যখন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখছিলাম কিছু, তখন দেখছি যে উনি সম্ভবত লন্ডনে গিয়েছিলেন এবং উনি হাঁটছিলেন একটি উদ্যানের মধ্য দিয়ে। তো হাঁটার সময় একটি ছোট্ট বাচ্চা ওনার সামনে সামনে হাঁটছিলেন, উনি ওনাকে করলেন কি একটি টোকা দিয়ে সামনে একটু এগিয়ে দিলেন। আমার কাছে মনে হলো যে উনি খুনসুটিতেও খুব মস্ত উস্তাদ ছিলেন, ভীষণ রসিক মানুষ ছিলেন রবীন্দ্রনাথ। এটাই আসলে হচ্ছে যে ওনার ভেতরে খুব মানে উল্লেখ করার মতো আর কি, যেমন স্নেহবোধটা, সেটি ঘটনাও খুব এই বিষয়ে আমরা বলতেই পারি যে রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে অনেক স্টুডেন্ট পড়তেন, তো সবারই আসলে রবীন্দ্রনাথ যেহেতু ওখানে থাকতেন সবারই একটা কবিতা লেখার টেন্ডেন্সি, সবাই। এবং সবচেয়ে রবীন্দ্রনাথের জন্য যেটা দুঃখের হতো, এবং এইসব নতুন কবিরা গিয়ে রবীন্দ্রনাথকে কবিতা পড়ে শোনাতেন। তাদের মধ্যে একজন, সে হচ্ছে যে রবীন্দ্রনাথ ওখান থেকে যে সাপ্তাহিকী বেরোতো, সেখানে হাতে লেখা সাপ্তাহিকী ছিল সেটা, তো সেখানে ওই ছেলে চাইতো তার কবিতার যাক আর কি, কোনোভাবেই সম্পাদক সেটা দিতেন না। সে সেই অভিযোগ নিয়ে রবীন্দ্রনাথের কাছে গেছে, সাহিত্য ভাষায়ও তাকে পড়তে দেয় না, এইসব সে রবীন্দ্রনাথকে খুব দুঃখ করে বলেছে। তো রবীন্দ্রনাথ সেই ছেলেকে বলছে যে ওরা তো আমাকেও কবিতা পড়তে ডাকে না, আমাকেও ওরা আমাকেও কবিতা পড়তে ডাকে না, মাঝে মাঝে আমাকে খুশি করার জন্য সভাপতি করে দেয় বটে, আমাকে ঠিক কবিতা পড়ার যোগ্য মনে করে না। যদিও মানে আমার কাছে মজা লেগেছে যে রবীন্দ্রনাথ আসলে উনি অনেক বড় মাপের মানুষ, সবচেয়ে বড় কথা ওই মানুষই যাতে মনে কষ্ট না পায়, সে কারণে উনি আসলে এই বিষয়টি করেছেন। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা মনে হয় একটি গানে ফিরে যাব। শ্রোতা, চলুন শুনে আসি একটি গান। তুমি
শ্রোতাবৃন্দ, আপনারা শুনলেন সামিনা চৌধুরীর কণ্ঠে তুমি কোন কাননের ফুল গো কোন কাননের তারা, অত্যন্ত জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত। আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনারা যারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, বাংলার অনুরণন। প্রিয় শ্রোতা, আজ আমরা আছি রবীন্দ্রনাথকে ঘিরে, কিন্তু গত 24শে মে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ছিল। তাকে ঘিরেও থাকবে আমাদের বিশেষ আয়োজন, শোনার আমন্ত্রণ রইল। আচ্ছা লুসিয়া, যেহেতু কাজী নজরুল ইসলামের কথা এসেই গেল, আমরা কি একটু বলবো যে নজরুল ইসলামের সাথে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কটা আসলে কেমন ছিল? দুজনই তো আসলে খুব উঁচু মাপের কবি ছিলেন, কিন্তু দুজনের ধারাটা একটু ভিন্ন ছিল। হ্যাঁ, প্রকাশভঙ্গিটা একটু ভিন্ন ছিল এবং সময়ের ক্ষেত্রেও আসলে পার্থক্য একটা ছিল। নজরুল তো অনেক ছোট, আর রবীন্দ্রনাথের কাছে নজরুল অনেক মানে ইন্সপিরেশনও পেয়েছেন মানে কাজ করতে গিয়ে। আর রবীন্দ্রনাথ আসলে একটু মানে রবীন্দ্রনাথের সমস্ত কাজগুলো একটু ব্যাপ্ত, অনেক বেশি। ব্যাপ্তিটা এত বড় যে মানে এমন কোন শাখা নিয়ে আসলে কাজ করেননি রবীন্দ্রনাথ। ইভেন বিজ্ঞানও যদি বলি আমরা, সেটা নিয়ে রবীন্দ্রনাথ লেখালেখি করেছেন প্রচুর। যেটুকু জেনেছেন সেটা সহজ করে উপস্থাপনের চেষ্টা করেছেন। এটার দিক দিয়ে রবীন্দ্রনাথ একটু মানে অনেক ব্যাপ্তিটা অনেক বেশি। আর নজরুলের ক্ষেত্রে ব্যাপ্তিটা বড় না হলেও নজরুলের যে মানে প্রকাশ ভঙ্গি সেটা অনেক বেশি জোরালো। তবে লুসিয়াপা, আমার কাছে একটা জায়গায় মনে হচ্ছে যে কবি নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা জায়গায় হয়তো পার্থক্য ছিল। যেমন আমাদের জাতীয় কবির ভেতরে একটা বিষয় ছিলেন যে উনি যখন কবিতা লিখেছেন, ওনার কবিতার মধ্যে কিন্তু কতগুলো ধাপ ছিল। মানে একটা সময় গিয়ে ওনার চিন্তা চেতনা একটা বিশাল পরিবর্তন হয়ে গিয়েছিলেন যখন তিনি আরবি, ফার্সি এবং এই ভাষায় কবিতা লেখার প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন এবং পরবর্তীতে মানবতাবাদী কবিতার দিকে উনি অনেক বেশি ঝুঁকে পড়েছেন। কিন্তু যদি রবীন্দ্রনাথের দিকে আমরা যাই তাহলে দেখবো যে ওনার কবিতা সেই শুরু থেকে এবং শেষ পর্যন্ত মানে তার চিন্তাধারায় যে আসলে বিশ্বজগতের বিশালতা এবং পরমেশ্বর যেটাকে বলে, যেটাতে উনি বিশ্বাস করতেন, সেই জিনিসটা ঘুরে ফিরে এসছে। ওই রকম কোনো পরিবর্তন আসলে দেখা যায়নি। না, রবীন্দ্রনাথের আসলে অত বড় পরিবর্তন দেখা যায়নি। কেবলমাত্র বাইরের যদি সাহিত্যের প্রভাবের কথা বলি, কারণ উনি অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক কবি সান্নিধ্যে গিয়েছেন, সেই জায়গা থেকে উনি কিছুটা প্রভাবিত হয়ে হয়তো বা লেখায় কিছুটা পরিবর্তন আসতে পারে, অনেক লোকের সাথে পরিচয় ঘটেছে। রবীন্দ্রনাথের মানে ভগ্ন হৃদয়ের যে কবিতা, তার সাথে রবীন্দ্রনাথের সেটা খুব রবীন্দ্রনাথ অল্প বয়সে লেখা কবিতা। তার সাথে মানে যদি পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের একটু বেশি বয়সের সময়ের কবিতাগুলোকে আমরা দেখি, মেলাই সঞ্চয়িতাতে কিংবা ইয়াতে, সেখানে তো কিছু পার্থক্য হয়। সেটা হচ্ছে যে অভিজ্ঞতার পার্থক্য, অভিজ্ঞতা যাপনের মধ্যে দিয়ে উনি যেটা দেখেছেন তার সময়ের পরিপক্কতা যেটাকে বলে ওইটা হয়। আর নজরুলের ক্ষেত্রে এটা মানে খুব বেশি বোঝা যায়। কেন? নজরুল আসলে মানে ভাষার এইগুলো নিয়ে অনেক কাজ করেছেন, সেটা ঠিক। এবং যখন নজরুল যেহেতু নিজে আসলে মানে ইয়াই ছিলেন, সিপাহী ছিলেন, ইয়াতে যুদ্ধ করেছেন, তো নজরুলের মধ্যে সবসময় একটা ব্যাপার ছিল যে সরাসরি মানে উপস্থাপনের একটা ব্যাপার ছিল, এবং এটা খুব কাজেও দেয়। নজরুল যতটা চট করে আন্দোলিত করে, রবীন্দ্রনাথ কিন্তু ঠিক ততটা না। রবীন্দ্রনাথকে নিতে হলে আরেকটু টাইম দেওয়ার দরকার হয়। নজরুল কিন্তু চট করে ভাবতে হয়, একটু ভাবতে হয়। কিন্তু নজরুলের সাথে কিন্তু রবীন্দ্রনাথের একটা মানে সরাসরি যোগাযোগ যেটা বলে সেটা কিন্তু ছিল। কারণ নজরুলের পরিচালনায় যে প্রকাশিত হয় অর্ধ সাপ্তাহিক ধূমকেতু, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ একটা আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে কাজী নজরুল ইসলাম কল্যাণী আসু, আয় চলে আয়রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে চমক মেরে আছে যারা অর্ধচেতন। এই লেখাটার মধ্যে যে বলছেন যে অর্ধচেতন, রবীন্দ্রনাথও কিন্তু বুঝতে পারছিলেন যে নজরুল কিন্তু আসলে বিদ্রোহী কবি। হ্যাঁ, ঘা মেরে জাগানোর যে ব্যাপার সেটা নজরুল, হ্যাঁ, এবং সেটাকে রবীন্দ্রনাথ এপ্রিশিয়েটও করেছেন, প্রেরণাটাও জুগিয়েছেন। হ্যাঁ, এটা প্রেরণাও জুগিয়েছেন। তবে হয় কি যে কমনলি আমরা যেটা করে ফেলি, মানে এটা হয় আমাদের দেশে, আমি দেখেছি অনেকের সাথে আলোচনা করলে মানে ওরা সরাসরি কথা বলেন যে নজরুল যদি নজরুলের জায়গায় মানে রবীন্দ্রনাথের জায়গায় যদি নজরুল এইরকম সুযোগগুলি পেতেন, যেহেতু রবীন্দ্রনাথ মানে এটা আমার কাছে খুব মানে সিলি মনে হয়। কেন? আমার কাছে মনে হচ্ছে যে
রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনের পার্থক্য কিন্তু অনেক। আর এটা এমন না যে সুবিধা পাওয়া কিংবা এটার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ নজরুলের যে লেখাগুলোতে উনি বলেছেন যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, মানে নজরুলের একটা বিরাট সময় কিন্তু কেটেছে প্রচন্ড দারিদ্র্যের মাঝে। আর রবীন্দ্রনাথের জন্মই হয়েছে জমিদার বাড়িতে, এবং সেটার কিন্তু উনি অপব্যবহার করেননি। না, রবীন্দ্রনাথ নিজে রবীন্দ্রনাথ ছিলেন বটে, কিন্তু সেক্ষেত্রে বলা যাবে না যে আমার না, এটা হচ্ছে যে কারো সুযোগ প্রাপ্তিতে কারো মেধার বিকাশ ঘটে, মানে মেধার বিকাশ এত মানে এরকম বাংলার ঘরে ঘরে বহু ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে মানে আমার ধারণা যারা এটা করেন তারা রবীন্দ্রনাথও ঠিক মতো পড়েন না, কিংবা নজরুলও ঠিক মতো পড়েন না। পড়লে এই পার্থক্যটা হওয়ার কথা না আর কি। কারণ হচ্ছে যে নজরুল তো নিজে স্বীকার করছেন রবীন্দ্রনাথকে, সেই জায়গাটা দিয়েছেন, এবং সঞ্চিতা যে নজরুলের উৎসর্গ করেছেন খুব চমৎকার ভাবে সেখানে রবীন্দ্রনাথকে উপস্থাপন করে তারপর উৎসর্গ করেছেন। তার মানে এটাই যে রবীন্দ্রনাথ নজরুল নিজেও খুব ভালো করে জানতেন। সেটাই ফলে এই তুলনাটা টেনে আমার যেটা মনে হয়, এত বড় একজন মানুষের মানে সেখানে কোনো সন্দেহ নেই যে কেবলমাত্র একজন মানুষের অবস্থান তার কাব্যিক জায়গাটা তৈরি করতে পারে। সেখানে আমরা সাধারণ মানুষ খুব করি যখন, তখন সেটা আসলেই হাস্যকর। আবার রবীন্দ্রনাথের যখন মৃত্যু সংবাদটি কবি নজরুলের কাছে গিয়ে পৌঁছান, তখন কিন্তু উনি প্রচন্ড রকমের আঘাতপ্রাপ্ত, এবং তিনি যে রবিহারা কবিতাটি রচনা করেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে, শ্রাবণ মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে বিদায়ের বেলা চুম্বন লয়ে যায় তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। কারণ এই জাতিকে আসলে রবীন্দ্রনাথ অনেক ঊর্ধ্বে তুলে দিয়ে গেছেন। অবশ্যই সেটা নজরুলও সেটা করেছেন, রবীন্দ্রনাথও করেছেন, এবং রবীন্দ্রনাথের মৃত্যু বাংলা সাহিত্যের ইতিহাসে আসলে অনেক বড় নক্ষত্রের পতন, যেটা মানে ওনার বয়সের কারণে মারা গেছেন সেটা অন্য কথা, কিন্তু যে মানে একটা রবীন্দ্রনাথের যে মানে সৃষ্টিশীলতা সেটা কিন্তু একদম শেষ সময় পর্যন্ত একই রকম ছিল। এটা খুব মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সৃষ্টিশীলতা চলে গেছেন, কিন্তু ওনার সৃষ্টি সম্ভার তুমি আমাদের জন্য রেখে গেছেন। আমরা এখন পর্যন্ত আসলে কি বলবো যে এর মধ্যেই প্রাণবায়ু নিচ্ছি, নিঃশ্বাস নিশ্চয়ই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রবীন্দ্রনাথ আছেন। যেরকম নজরুল আছেন তেমনি রবীন্দ্রনাথও আছেন। আপনি কি সাউথ অস্ট্রেলিয়াতে রবীন্দ্রনাথকে খুঁজে পেয়েছেন? আসলে আমার হয় কি যে রবীন্দ্রনাথ আমার কাছে যেমন করে আসে, আমি যেভাবে রবীন্দ্রনাথকে পাই সেটা হচ্ছে যে আমি অনেক সময় কাজ থেকে ফেরার পথে নিজে নিজেই গুনগুন করতে থাকি। সেটা আমি জানি, আমি খুব ভালো গান। আমার গুনগুন করতে করতেই মনে হয় যে আমি রবীন্দ্রনাথকে পেলাম। আবার অনেক সময় এমন হয় যে রবীন্দ্রনাথ একটা গান আছে পরবাসী রবেকে, আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমার ছোট্ট বারান্দাটা থেকে মানে দূরে একটা নীল রঙের পাহাড় দেখা যেত আর কি। আমার খুব মন খারাপ হতো, এবং এত খারাপ লাগতো আমার কাছে মনে হচ্ছে যে ওই নীল পাহাড়টা ডিঙিয়ে গেলেই মনে হয় আমি দেশে চলে যাবো। দেশটা এত কাছে মনে হতো, ডিঙিয়ে গেলেই মনে হয় হয়ে যাবে, কেউ যদি আমাকে নিয়ে যেত আমার এরকম মনে হতো। এবং ওই সময়টাতে ব্যথা হতো। এই গানটার মূল কথার সাথে সেটা হয়তো মূল মানে বোধের সাথে সেটা হয়তো মেলে না, কিন্তু তারপর আমার এই গানটাই সে সময় খুব মনে হতো যে এ পরবাসী কে রবে। আপনি পরবাসে আছেন, কিন্তু আমি বলছি যে আসলে নীল পাহাড়টা ডিঙলেই আপনার দেশ, এটা মনে মনে ভাবলেই আপনি আপনার দেশে চলে যাবেন। শ্রোতা চলুন শুনে আসি একটি গানে, আমরা অনেকক্ষণ কথা বলছি, শুনছি একটি গান। চঞ্চলতা কেন পন্থ চঞ্চলতা, কেন পন্থ চঞ্চলতা, কোন শূন্য হতে এলো কার বারতা, কেন পন্থ চঞ্চলতা, নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদাস মতো,
তড়িত বধূ তন্দ্রাগতা কেন পান্থে চঞ্চলতা কেশর কীর্ণ কদম্ব বনে মর্মর মুখরিত মৃদু পবনে কেশর কীর্ণ কদম্ব বনে মর্মর মুখরিত মৃদু পবনে বর্ষণ হর্ষ ভরা ধরণীর বিরহ বিশঙ্কিত করুণ কথা ধৈর্য মানো অগধৈর্য মানো বড় মাল্য গলে তব হয় নিম্লানো আজও হয় নিম্লানো হলো গন্ধ নিবেদন বেদন সুন্দর মালতী তব চরণে প্রণতা কেন পান্থ চঞ্চলতা কেন পান্থ চঞ্চলতা কোন শূন্য হতে এলো কার পারতা কেন পান্থ চঞ্চলতা বন্যার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। আমরা শুনছিলাম বন্যার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। শুনছেন রেডিও বাংলা ডিলেট, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন বুধবার রাত 9:30 103.1 FM-এ। হ্যাঁ লুসি আপা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম আর সেই কোয়েশ্চেনটা এরকম ছিল যে সাউথ অস্ট্রেলিয়ায় এসে আপনি রবীন্দ্রনাথকে খুঁজে পেয়েছেন কিনা। আপনি সেই নীল পাহাড়ের গল্প বলছিলেন। আসলে প্রশ্নটা এই কারণে করলাম কারণ আমি একটু বলতে চাচ্ছিলাম আমি কিভাবে তোমার অনুভূতি নিশ্চয়ই বলো। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতাটা তো আপনার পড়া আছে যে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। তো ক্যামেলিয়া ফুল তো আমাদের দেশে পাওয়া যায় না। তো একদিন এখানে এক অস্ট্রেলিয়ান এক ভদ্র মহিলার হাতে আমি সাদা এক গুচ্ছ ফুল দেখলাম। তো দেখে আমার কাছে মনে হলো, এবং তার পাপড়িগুলো মনে হচ্ছে কি কেউ মানে ফোল্ড করে 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 এমন সুন্দর। তো আমার খুব সন্দেহ হচ্ছে যে এই ফুলটা কি সেটা, এই ফুলটা কি সেটা। দেখতে অনেকটা গোলাপের মতো, দেখতে অনেকটা গোলাপের মতো, কিন্তু না গোলাপের মতো না, আসলে খুব নরম টাইপের এবং ফুলটি সাদা। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ফুলটা আসলে কি। তো উনি যখন বললেন ক্যামেলিয়া, তখন আমি এত অবাক হয়ে ফুলের দিকে তাকাচ্ছি, তো উনি আসলে অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছেন যে এর হলোটা কি। না আসলে বিষয়টা হচ্ছে না, আমার মাথায় ক্যামেলিয়া ঘুরছে, উনি তো আর ওটা জানেন। উনি ভাবছেন যে ফুল দেখে এই মেয়ের কি হলো। এবং তার কিছুদিন পরে আমি দেখলাম ক্যামেলিয়া শুধু সাদা হয় না, গোলাপি হয়, গোলাপিটি দেখলাম। আমিও প্রথম ক্যামেলিয়া এদেশে সেই দেখেছি এবং সত্যিকার অর্থে ওই ক্যামেলিয়া দেখে আমারও নিজেরই এই কবিতার কথাই মনে হয়েছে যে ক্যামেলিয়াটা এখন হচ্ছে রডোডেনড্রন গুচ্ছ দেখার পালা। হ্যাঁ, যদি পাওয়া যায় কিনা আমি জানি না নুসরাত, আমি আপনাকে কথা দিতে পারছি না। রডোডেনড্রন পাওয়া যায়। তুমি কখনো গেছো যে বোটানিক্যাল পার্কে? না, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। যদি বলেন আছে আমি খুব দ্রুত যাবো। ওখানে আছে রডোডেনড্রন, আমি ওখানেই দেখেছি প্রথম রডোডেনড্রন। যদিও রডোডেনড্রন কিন্তু ঢাকায়ও আছে। আমি মানে এটা রিকগনাইজ করা একটু কঠিন। ফুলটা একটু বুনো ছোট টাইপের হয়, অনেকগুলো ফুল মিলে টিয়া হয়। হ্যাঁ, ওই যে গুচ্ছ যেহেতু বলছে সেরকমই কিছু হবে, কিন্তু থোকা থোকা ধরে অনেকটা ইয়ার মতো। ওই এবং আমার কাছে খুব ভালো হচ্ছে বিদেশের একটা ফুল রবীন্দ্রনাথ কিন্তু চট করে কবিতার ভিতরে আবার কবিতায় এনে ছেড়ে দিলেন কি। কবিতার নামই হচ্ছে ক্যামেলিয়া। তখনও আমি জানিনি যে ক্যামেলিয়া একটা ফুলের নাম। তো ওটা আসলে কি বলে অনুসন্ধানের একটা ফলাফল ছিল। আর রবীন্দ্রনাথের চেতনা বিষয়ক যে ধারণা আছে, মানে ওনার অনেক কবিতা আছে যেগুলো আসলে কঠিন মনে হয়, কিন্তু পড়তে গেলে দেখা যায় কি যে কথাগুলো সত্য এবং সুন্দর। হ্যাঁ নিশ্চয়ই। তো সত্য এবং সুন্দরের কথা যেহেতু এলাম, তো আপনি তো রবীন্দ্রনাথের আমি কবিতাটি পড়েছেন। আমারই চেতনার পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মুললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। এখন এই কথাগুলো আসলে কি মনে হয়? আমি যখন মানে এই কবিতাটা যখন কেউ পড়ে, কিংবা এখন যখন তুমি পড়ছিলে, আমার তখন মনে হচ্ছিল যে
সত্যি তো মানে মানুষের নিজের অনুভূতি দিয়ে তো সে আসলে দেখে বাইরেরটাকে, বাইরের জগৎ থেকে। প্রতিটা মানে সংবেদনশীল মানুষেরই তাই হয়, যে যখন দেখে, যেমন আসলেই তো আমার মানে রংটা চিনছি কি করে। হ্যাঁ, আমি যখন বলছি যে আপনাকে আজকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে, আসলে যে এটা লাল, এই লাল সব নামটি কিন্তু আমিই দিয়েছি। হয়তো কেউ প্রথম বলেছিল এটি লাল, পরবর্তীতে লাল যত কিছু আছে সবকিছুকে কম্পেয়ার করে মানুষ ওগুলোকে লাল বলছে, কখনো নীল বলছে, আকাশটাকে দেখে সবাই নীল বলছে, কিন্তু আসলে শব্দগুলো কিন্তু মানুষেরই তৈরি। মানুষের তৈরি মানে হচ্ছে মানুষ অনুভব করেছে, আর জেনেটিক্যালি ওটা তো ধারাবাহিকভাবে প্রবাহিত হতেই থাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। রঙের প্রসঙ্গেই তাহলে আমরা আরেকটু রবীন্দ্রনাথ শুনে নেই। আবার রবীন্দ্রনাথ কিন্তু রং কানা ছিলেন, কালার ব্লাইন্ড বলে। এভাবে না না, সত্যি তাই। রবীন্দ্রনাথ লাল রং দেখতে পেতেন না। রবীন্দ্রনাথের যত আঁকার ছবি রবীন্দ্রনাথ লাল মনে করে যে রংটা লাগাতেন সেটা আসলে লাল না। আচ্ছা। এবং রবীন্দ্রনাথ এই কথা নিজে চিঠিতেও লিখেছেন কোনো কোনো জায়গায়। কিন্তু রবীন্দ্রনাথ অনেক নীল রঙের ফুল, মানে যেটা হয়তো আমাদের সহজে চোখে পড়ে না, সেটা রবীন্দ্রনাথের চোখে পড়তো। এটা কালার ব্লাইন্ডের হয় যে চোখে পড়ে, ওরা সবুজের সাথেও অনেক সময় সবুজের পার্থক্য অনেক সময় বুঝতে পারে না। তো লাল রং যে রবীন্দ্রনাথ দেখতে পেতেন না, এটার একটা চিঠিতে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন এরকম যে রবীন্দ্রনাথ একটা ছবি এঁকেছেন, মানে ফুলের ছবি, সেখানে যে লাল রংটা রবীন্দ্রনাথ চাইছিলেন, রবীন্দ্রনাথ বলছেন সেখানে লাল রং দিচ্ছেন, আসলে সেটা লাল না। আচ্ছা, সেটা একটু মানে কালচে ধরনের আরেকটা রং, যেটা ঠিক লালকে প্রেজেন্ট করে না। আর এইটা প্রথম রবীন্দ্রনাথের ছবি নিয়ে তো অনেকগুলো কাজ হচ্ছে, রবীন্দ্রনাথ তো আর্টিস্টও ছিলেন। হ্যাঁ, এটা কি ছিলেন না, আসলে একটি ছিলেন না, সেটাই শুনি। সংস্কার উনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন 1895 সালে মনে হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথই বাংলাদেশের প্রথম জমিদার যিনি মানে মুসলিম প্রজা এবং হিন্দু প্রজার মধ্যে বিভেদ গুটিয়ে দিয়ে বসিয়েছিলেন। মুসলিম প্রজাদের আগে একটা সময় ছিল তিনি একজন সমাজ সংস্কারক। হ্যাঁ, রবীন্দ্রনাথ যে সময়টাতে মানে ইয়াদের মুসলিম প্রজাদের ইয়াতে বসতে দেওয়া হতো না, রবীন্দ্রনাথ সেটার ব্যতিক্রম ঘটিয়েছিলেন। রবীন্দ্রনাথ এরকম আরো অনেক ছোট ছোট কাজ করেছেন, যেগুলো দিয়ে আসলে রবীন্দ্রনাথের মানে মনের উদারতাকে আমরা টের পাই। সত্য এবং সুন্দর। আর সত্য এই সুন্দরের কথা যখন আসছে, আমি একটু বলি, আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে রবীন্দ্রনাথের কোন ছবিটা আমার সবচাইতে বেশি পছন্দ, আমি খালি বারবার আমার করছি নাকি, যাই হ্যাঁ, আমার রবীন্দ্রনাথ। আপনি দেখেন দুজন কবি, পূর্ণেন্দু পত্রী এবং আরো একজন, দুজনে কিন্তু জয় গোস্বামী, দুজনে কিন্তু আমার রবীন্দ্রনাথ নামে বই লিখেছেন। সবাই সবার করেছে। যদি বলা হয় যে কোন ছবিটা আমার পছন্দ, আমি বলবো রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের ছবি। কেন জানি আমি এই ছবিটা দেখলে আমার কাছে মনে হয় কি যে দুজন নক্ষত্র, আসলে দুটি নক্ষত্র পাশাপাশি জল জল করছে মানব সভ্যতার ইতিহাসে। এরকম আসলে নক্ষত্র আবার জ্বলে উঠবে কিনা কে জানে, হয়তো আর না। তো সত্য এবং সুন্দর নিয়ে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের মধ্যে কিন্তু পুরো একটি আলাপচারিতা আছে, সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। সম্ভবত রবীন্দ্রনাথ, এটার সাথে মতভেদ আছে যে রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের আসলে যোগাযোগ হয়েছিল 4 বার, দেখা হয়েছিল। হ্যাঁ, প্রথমটি হয়েছিল জার্মানিতে। এবং ওনারা যখন কথা বলছিলেন তখন আইনস্টাইনের স্বপ্নের জামাই উনি সাক্ষাৎকারটি লিখেছিলেন এবং এটি একটি পত্রিকায় ছাপাও হয়েছিল। আচ্ছা। তো ওখানে সত্য সুন্দর নিয়ে যে কথা হচ্ছিল এবং দুজনের আলাপচারিতা এত মজার, শুনলে আপনারই খুব মজা লাগবে। খুবই বড় মাপের মানুষ। সত্য এবং সুন্দরকে এটি নিয়ে যখন দুজন খুব বাগবিতণ্ডা চলছে, বাগবিতণ্ডা না, প্রত্যেকে মত প্রকাশ করছে, ওনারা তো আসলে অনেক উঁচু মাপের মানুষ। আইনস্টাইন বলছেন যে সুন্দরের ব্যাপারে আপনার সাথে আমার কোনো মতভেদ নেই, তবে সত্যের ব্যাপারে আছে, কারণ উনি বিজ্ঞানী, আসলে উনি তো প্রমাণ চান। আর রবীন্দ্রনাথ যেটা হচ্ছেন যে উনি ওনার মন থেকে বিশ্বাস করছেন, পরমেশ্বরকে বিশ্বাস করছেন এবং সুন্দরের আরাধনা করছেন। তো সেই জায়গার মধ্যে থেকে উনি আসলে অনেক জায়গায় কল্পনা, অনেক জায়গায় ভাবনা, অনেক জায়গায় অনুভূতি বিষয়গুলোকে আনছেন। তো সেই জায়গার মধ্যে আইনস্টাইনও কিন্তু ওভাবেই জবাব দিচ্ছেন। তো আইনস্টাইন মনে হয় কোনো একটা জায়গায় বলছিলেন যে একটি ঘরের মধ্যে একটি টেবিল আছে, একটি মানুষ যদি ওখানে থাকে তখনও টেবিলটি থাকে, একটি মানুষ যখন বেরিয়ে যায়
তখন ওর টেবিলটা কিন্তু ওই জায়গাতেই থাকে। সেই কথাটি বলছিলেন এই কারণে, কারণ ওই যে আমরা বলছি আমাদের চেতনার রঙে, চেতনা দিয়ে আমরা অনেক সময় কিন্তু কল্পনা করি। হ্যাঁ অবশ্যই কল্পনা করি। আমি হয়তো ওই ঘরটিতে নাই, কিন্তু আমি এখানে বসে কল্পনা করছি যে টেবিলটি ওখানে, কিন্তু আইনস্টাইন সেটা চোখে দেখতে চান। পার্থক্যটা সেই জায়গাতে। বিজ্ঞান তো সত্যকে মানে কিন্তু কোনো বিরোধ নেই, বিরোধ নেই। দুটো মানুষের আসলে আলাপ আলোচনায় কোনো মানুষ যখন বড় হয়ে যায় তখন এই বিরোধ গুলো থাকে না। বিরোধ হয়তো যাদের মানে সংকীর্ণতা থাকে আসলে সেটাই। তো যাই হোক, আমরা রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের কথা বলা নিয়ে একটা বিশাল বিশাল ইয়ে। তো কথায় বলতে বলতে অনেকখানি সময় পার করে ফেললাম। প্রিয় শ্রোতা, আছি আপনাদের সঙ্গে, আপনারা টিউন করেছেন 103.1 FM। কথা বলতে বলতে আমরা চলে যেতে চাচ্ছি আরেকটি গানে। আসুন আমরা শুনে আসি আরেকটি রবীন্দ্রসঙ্গীত। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া পেলে চকিতে আজ না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া পেলে চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। প্রিয় শ্রোতা, শুনছিলেন অসাধারণ একটি গান। আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন প্রতি বুধবার রাত 9:30 103.1 FM এ। লুসি আপা, দেশ নিয়ে রবীন্দ্রনাথের কিন্তু অনেক ভাবনা ছিল। হ্যাঁ, তো ভাবনার যে ক্ষেত্রে উনি আমাদের যে দেশের যে বর্তমান যে পরিস্থিতি, তার সাথে রবীন্দ্রনাথকে কি আসলে আনা যায়? রবীন্দ্রনাথ আমার কাছে বারবারই কেন জানি মনে হয় রবীন্দ্রনাথ যেন টাইম মেশিনে চেপে 150 বছর এগিয়ে এসেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে আসলে মানবজাতি কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ এই বিষয়টা তো অবশ্যই, রবীন্দ্রনাথ মানে
তার সময় থেকে এগিয়েই তো ছিলেন, ফলে মানে এই সময় যে অবস্থা আমাদের সবকিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক প্রাকৃতিক যে অবস্থাগুলো আমরা দেখি সেগুলোর মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথকে আমরা খুঁজে পাই। হ্যাঁ, এই যে মানুষের উপর যে নিষ্পেষণ, মানুষের যে এই যে ভাগ্যহত মানুষগুলো প্রতিদিনের জীবনযাপনে যেভাবে লড়াই করে চলেছে, তো সেই বিষয়গুলোকে উনি ওনার কবিতায় এমন ভাবে তুলে এনেছেন যে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই যে বঞ্চিত করছে মানুষগুলোকে, এর ফল কি আমরা পাবো না? নিশ্চয়ই আমাদেরকে এই শোষণের ফল একদিন পেতে হবে। এবং রবীন্দ্রনাথ তো এবার এইটা যেমন রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ কামনাও করছেন, এই দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। এই যে এটা রবীন্দ্রনাথের মানে আকাঙ্ক্ষাও ব্যক্ত হচ্ছে। প্রতিটি দেশের মানুষই তার নিজের দেশ সম্পর্কে, রবীন্দ্রনাথ শুধু দেশে আসলে আটকে ছিলেন না, সারা বিশ্ব সম্পর্কে চিন্তা করেছেন। কিন্তু আমরা কিন্তু আমাদের দেশকে নিয়ে চিন্তা করি, দেশকে নিয়ে ভাবি, এবং দেশের সবকিছুই আমাদের ভেতরে কিন্তু সেই জাগরণটা নিয়ে আসে। আর সেই কারণেই আমরা আজকে রেডিও বাংলা অ্যাডিলেডে বসে আছি, বাংলা ভাষায় কথা বলছি। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে যখনই কোনো অনুষ্ঠান হয়, আমরা রেডিও বাংলা অ্যাডিলেড চেষ্টা করি সেই অনুষ্ঠানগুলোর ঘোষণা দিতে এবং সেটা নিশ্চিত করতে চেষ্টা করি আর যাতে আপনারা সেই অনুষ্ঠানগুলোতে যেতে পারেন এবং কিছুটা হলেও আপনাদের জটিল জীবনযাপনের পাশাপাশি কিছুটা স্বস্তি পেতে পারেন। আমি দুটো অনুষ্ঠানে ঘোষণা দিতে চাচ্ছি, হয়তো আপনারা ঘুরে আসতে পারেন। আসছে 6 জুন সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত কিছু বাংলাদেশি এবং আক্তার জাহান রহমানের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে অ্যান ইভিনিং উইথ আক্তার জাহান অ্যান্ড হার ব্যান্ড বার্নসাইড কমিউনিটি সেন্টারে সন্ধ্যা 6:30 থেকে 9:30। আপনাদের বিশেষভাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানটি দেখার জন্য রেডিও অ্যাডিলেডের পক্ষ থেকে। আর এর পরপরই যেটি আসছে আমাদের সামনে সম্ভবত 13ই জুন, লুসিয়াপা, সিনেমা, একটি বাংলা সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে, ছুঁয়ে দিলে মন, এবং এই সিনেমাটির পরিচালক শিহাব শাহিন আমাদেরকে একটি মেসেজ পাঠিয়েছেন। হ্যাঁ, আমরা এটি অ্যাডিলেডে বসবাসরত বাংলাদেশিদের জানিয়ে দিতে চাচ্ছি। অ্যাডিলেডে বসবাসকারী প্রিয় বাংলাদেশি ভাই বোন বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জুনের 13 তারিখ আপনার শহরের প্রেক্ষাগৃহে আসছে আমাদের চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন। আমার বিশ্বাস সিনেমাটি আপনাদের ভালো লাগবে। গল্প, গান, অভিনয়, নির্মাণ ভালো লাগুক আর না লাগুক, ছুঁয়ে দিলে মন দেখে প্রত্যেকে এক বাক্যে নিশ্চিতভাবে বলবেন বাংলাদেশটা কত সুন্দর, আমাদের মাতৃভূমি কি অপরূপ। পরিবারের সবাইকে নিয়ে বাংলার গল্প দেখতে, বাংলা গান শুনতে বাংলাদেশ দেখতে চলে আসুন গ্রেটার ইউনিয়ন সিনেমাস, আর্নডেলে, 13 জুন শনিবার বিকেল 4টায়। আশা করছি শ্রোতা আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে যাবেন। আমরা রেডিও বাংলার পক্ষ থেকে ঘোষণাটি জানিয়ে দিয়েছি। আমাদের মনে হয় আমরা প্রায় শেষ দিকে যাবার সময় চলে যাবার সময়। রবীন্দ্রনাথের জীবন, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা এত বড়, তার ব্যাপ্তি এত বিশাল, এই ছোট্ট 1 ঘন্টার অনুষ্ঠানে সেটা তুলে ধরা, ওনাকে উপস্থাপন করা খুবই কঠিন। আমরা খুব কঠিন কাজ করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছে জানি না। আবার ফিরবো আগামী বুধবারের অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি। আমি চিনি গো চিনি তোমারে, O maiden of a distant love, আমি চিনি গো চিনি তোমারে, O maiden of a distant love, তুমি থাকো সিন্ধু পারে, O maiden of a distant love. I know you, you know to me, O maiden of a distant love. I know you, you know to me, O maiden of a distant love. You live afar beyond that sea, O maiden of a distant love. I know you, you know to
to me, oh maiden of a distant land. তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী